ও বেশ কিছুদিন পরে আবার ক্যামেরার সামনে এসেছি আমি আসলে সময়ের অভাবেই এতটা সম্ভব হয় না সব সময় আসা। তবু এখন থেকে ভাবছি যে সপ্তাহে অন্তত একবার বা দুইবার আপনাদের সামনে আসব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রথমে একটু গৌরচন্দ্রিকা দিয়ে নিই, যেটাকে আমরা ভনিতা করা বলি। মূলত সম্ভবত 1985 সালের দিকে বা 86 সালের দিকে গিয়েছিলাম নোয়াখালী, ওল্ড নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী রোড প্ল্যান করতে। ওখানে যাওয়ার সুবাদে কুমিল্লার এলাকাতেও অনেক ঘোরাঘুরি আমি করেছি, আর বৃহত্তর নোয়াখালীতে ঘুরতেই হতো। তো ওখানে দেখতাম যেমন আমরা করা, এই যে করা একটা ভার্ব, এই করাকে নাউন করতে গিয়ে আমরা ডুয়ার ব্যবহার করি। ডুয়ার মানে করা, যে করে, যে করে, ডুয়ার নাউন ফর্ম। বাংলায় অনেক শব্দেরই এরম নাউন ফর্ম নাই। তো তখন ওখানে দেখলাম আমি যে বেশ এই নাউন ফর্ম তৈরি করে নিয়েছে আঞ্চলিক ভাষাতে। এটা আমার কাছে খুব ভালো লেগেছিল এবং আমি খুব পুলকিত হয়েছিলাম। এটা আমি আমার জীবনে বরাবরই ব্যবহার করে আসি। যেমন ধরি, ওখানে আমি দেখতাম যে গাড়ির পাশে দাঁড়িয়ে আছে একজন হেল্পার, সে গাড়িতে জোরে জোরে থাবা দিচ্ছে আর মানুষকে ডাকছে, চড়ুন্যা কেউ আসেননি, চড়ুন্যা কেউ আসেননি। এই যে চড়ে তাকে যে নাউন ফর্মে চড়ুন্যা বলা যায়, এইটা আমি ওখানে শিখে ফেললাম। এরম যে করে তাকে আমরা করুণ্যা বলতে পারি, বা ওখানে বলে করুণ্যা। পড়ুণ্যা, যে পড়ে তাকে পড়ুণ্যা। আমরা অবশ্য সাহিত্যের ভাষায় পাঠক বলি, কিন্তু পাঠক কথাটা না বলে পড়ুণ্যা বললে আরটু ভালো শোনা যায় বা একটু হাস্যরসের উদ্রেক করে। বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা তো দেখছি, সমাজ তো প্রগতিশীল, গতিশীল সমাজ। গতিশীল সমাজে হয় কি, সমাজটা ক্রমশই পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা নেগেটিভ দিকে হচ্ছে না পজিটিভ দিকে হচ্ছে, এইটা করে হলো আমাদের দেশের যারা দেশ পরিচালক, তাদের থেকে এটা আসে এই পরিবর্তনটা। সেই পরিবর্তন আমাদের দেশে হচ্ছে। তো আমাদের দেশে সম্ভবত নেগেটিভ পরিবর্তন হচ্ছে সমাজে, দেশে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই 54 বছর ধরে। তো আমি দেখলাম, আমি দীর্ঘদিন থেকে, আপনারা জানেন যে আমি সাহিত্য রচনা করি, সেই এসএসসির আগে থেকেই, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের পর থেকেই বা আগে থেকে। তো আমার সাহিত্য বলতে কিছু কবিতা ছিল অল্প সামান্য, তারপরে ছোট গল্প, তারপরে উপন্যাস, প্রবন্ধ, এইগুলো। তারপর যখন প্রবন্ধ লিখতে গেলাম, তখন তার মধ্যে কেন জানি ছোটবেলা থেকে আমার গানের প্রতি আবার খুব আকর্ষণ ছিল। এই বাংলা সাহিত্যের বিভিন্ন দিকগুলো পড়তে গিয়ে আমার বিভিন্ন জিনিস জানা হয়ে গেছে। অনেকটাই, সব মনে নাই, কিন্তু কিছু কিছু জিনিস জানা হয়ে থাকে। তাই লিখতে গেলে আমার ওই যেসব গান আমি শুনেছি, বা ধরুন রামপ্রসাদী শুনেছি, কখনো গ্রামের পরিবেশে জারি গান শুনতে গেছি, আমরা ধুয়োজারি বলতাম, এই ধুয়োজারি আমরা শুনেছি। আমার লেখালেখিতে অধিকাংশ সময় এই কবিতা অথবা গান অথবা কোনো ধুয়োজারির একটা অংশ, এগুলো আমি প্রকাশ করি। এটা আমার নেচার, এটা আমার বৈশিষ্ট্য বলা যায়, বা এইটা আমার একটু মনে আনন্দ দেয়। বা আরেকটা বিষয় আছে, লেখাটার ভাব পরিস্ফুট করে তুলতে গেলে আমার কাছে কেন জানি মনে হয় যে আমি কোনো কবিতা বা গানের একটা কলি এর ভিতরে যে দিয়ে দিলে প্রাসঙ্গিক,
সেটাতে ভাবটা বলতে বোঝাচ্ছি আমি হলো প্রফাউন্ডিটি, ভাবের গভীরতাকে ফুটিয়ে তোলা যায়, এজন্য এগুলো আমি ব্যবহার করি। তো কখনো কখনো সুর করে একটু গেয়ে আপনাদের শোনাই, কিন্তু যদিও আমি শিল্পী কোনোদিনই নই। ওই যারাই হলে থেকেছেন ইউনিভার্সিটির আপনারা জানেন যে হলে থাকতে গেলে বাথরুমে গেলেই প্রত্যেকের শিল্পী হয়ে ওঠে, গুনগুন করে গান গায়, কেউ একটু জোরে জোরে গান গায়। এ স্বভাবটা আমারও ছিল, কিন্তু এটা জীবনের একটা অনুভূতি। তো আমি দেখলাম যে আমি পত্রিকায় যতই ইদানিং লিখি না কেন, শত শত আর্টিকেল আমি লিখি। আর্টিকেল বলতে আমি বোঝাচ্ছি যে এই যে নিবন্ধ বিভিন্ন উপসম্পাদকীয় লিখি, আপনারা পড়ে থাকেন, প্রচুর ফোন পাই আমি। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা বললাম যে গতিশীল, এই গতিশীল সমাজ ব্যবস্থায় প্রকৃতপক্ষে মানুষ এই বই পড়ে দেখব কি লিখেছে, কলাম পড়ে দেখব পত্রিকার, এই ধরনের মন মানসিকতা লোপ পেয়েছে, অনেকটাই লোপ পেয়েছে অনেকেরই। যারা সময় পান তারা করেন, কিন্তু গতিশীল সমাজে আসলে অনেকে সময় পান না। এই জন্য আমি ভেবেছি যে যেসব পত্রিকায় আমি লিখি সেই লেখাগুলো যদি আরেকটু সংক্ষিপ্ত করে ছোটোখাটো পরিসরে আপনাদের কাছে ওই লেখুন্যা না হয়ে এই যে বলুন্যা কাক বা কী বলা যায়, আপনারা তো এখন শুনুন্যা যদি হয়ে যান আমি, তাহলে এই এখন শুনুন্যাদের দলে আর এই পড়ুন্যাদের দল থেকে এখন শুনুন্যা ছাড়া আর কি বলতে পারেন বলা যায় বলুন দেখি, আমি একটু ভেবে নিই। আর বলা যায় হলো দেখুন্যা। আমি দেখুন্যাদের দলে আসতে চাচ্ছি। এজন্যই এই ক্যামেরাবন্দি করে যদি লেখাটাকে আমি ফেসবুক বা অন্য কোনো মিডিয়াতে ব্যবহার করি, সামাজিক মিডিয়াতে, তাহলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। এটা আমার আবেদন আর কি। তো আপনারা সেটাকে সুন্দরভাবে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি আমার বক্তব্য যতটুকু পারি, যেহেতু আমি প্রায় জীবনের প্রান্ত সীমায় বা বলা যায় জীবন সায়াহ্নে চলে এসেছি, আমাকে অবশ্যই কিছু বলতে হবে, আমার যা আছে বলার বলে আস্তে করে সরে পড়তে হবে নীরবে। তো সেই ইচ্ছে আমার, সে আলোকেই আমি আজকে, এর আগেও বেশ কিছু ভিডিও আছে আপনারা জানেন বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, তো আজকে ভাবলাম যে একটা ভিডিও করি। আমার এই গৌরচন্দ্রিকা দেওয়াটা একটু বড় হয়ে গেল প্রথম দিন। তো গতকাল যুগান্তর পত্রিকার উপসম্পাদকীয়তে একটা আমার লেখা বেরিয়েছে, আমি সেইটা নিয়ে আজকে কথা বলবো, এটা স্বাভাবিকভাবে। সেই লেখাটার হেডলাইনটা ছিল হলো গন্তব্যটা ঠিক করা যাচ্ছে না। আসলে আমি বলতে চেয়েছিলাম যে আমরা লক্ষ্য ঠিক করতে পারছি না। তার কারণ আমি জানি যতটুকু, যেখানে হোক পৌঁছতে গেলে প্রত্যেকটা বিষয়েরই একটা লক্ষ্য থাকতে হয়। সেই লক্ষ্য অনুযায়ী, লক্ষ্যকে সামনে রেখে, উদ্দেশ্যকে সামনে রেখে পরিকল্পনা করতে হয়। সেই পরিকল্পনা করলেই যে সেটা হুবহু মানতে হবে তা নয়, কিন্তু সময়, পরিবেশ, পারিপার্শ্বিকতার কারণে সেই পরিবেশের পরিবর্তনের কারণে পরিকল্পনাকে কিছুটা পরিবর্তনও করতে হতে পারে। আর এই পরিবর্তন করার পরেই তারপরে আসে সেটা বাস্তবায়নের সমস্যা। এটা সমস্যা না, বাস্তবায়নের প্রক্রিয়া। বাস্তবায়ন করতে গেলে আমাদের দেশে যেটা হয়, এই 54 বছর ধরে দেখে আসছি, বাস্তবায়ন হয় কাগজ কলমে, বাস্তবে নয়। অর্থাৎ ইমপ্লিমেন্টেশনটাতে যেরকম কন্ট্রোলিং সিস্টেম দরকার হয়, কন্ট্রোল, আমরা তিনটা জিনিস বলি। প্রথম বলি পরিকল্পনা বা প্ল্যানিং, তারপরে বলি ডিসিশন মেকিং, তারপরে আসে হলো সেটা কন্ট্রোলিং। এই কন্ট্রোলিং সিস্টেমটা আমাদের খুব লুজ, ঢিলা এদেশে। এই কন্ট্রোলিং সিস্টেম যতদিন পর্যন্ত মজবুত না হবে
শক্ত মজবুত, ততদিন পর্যন্ত আমাদের দেশে এই যে আমরা সংস্কার করছি, অনেক ভালো ভালো সংস্কার করছি, অসংখ্য জনশক্তি এর পিছনে শ্রম দিচ্ছে, কিন্তু কতটুকু এর বাস্তবায়ন হবে এইটা নিয়ে এখনো শঙ্কিত, যেহেতু বাস্তবায়ন আমরা শুরু করতে পারিনি, এখন আমরা প্রাথমিক পর্যায়ে রয়ে গেছি। তো এই জন্যে আমি গতকাল যে লেখার হেডলাইনটা দিয়েছিলাম, লিখেছিলাম হলো গন্তব্যটা ঠিক করা যাচ্ছে না, এটা নিয়ে আমার লেখা। তা আমি কিছু কিছু আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাই, কিছু নিজের মুখে থেকে বলি, তো কিছুটা পড়ে শোনালে ভালো হবে, ভুলে যাব, সেটা আমি দেখে দেখে পড়ব, আপনাদের কিছু মূলত জিনিসটা আপনাদের সামনে তুলে ধরা। বেশ কয়েকদিন থেকেই আমার একটা, ওই আগে বলেছি যে গানের খুব শখ ছিল, কিন্তু করতে পারিনি, গেতে পারিনি, জীবনে গলা ভালো না, সেজন্য একটা লালনের একটা গান বারবার মনে পড়ছিল। তো আমি শেষে ঘরের ভিতরে গুনগুন করে গেয়ে আর কতটুকু কি করা যায়, আমি শেষে পত্রিকাতে লিখলাম। গানটা প্রথম কথাটা ছিল এখানে এইভাবে যে, আমি একটু আবার গুনগুন করে গল্প ভাবে গেয়েই শোনাই, কেউ যেন হাসাহাসি করেন না আপনারা। লালনের গান, গানটা হলো এটাই মাথার ভিতর ঘুরপাক খাচ্ছিল তখন লিখি এটা। জাত গেল বলে কি আজব কারখানা, জাত গেল বলে সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে। আমার কাছে মনে হয়েছে সরি, আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই জাতিকে টিকে রাখতে গিয়ে সবাই খুব গলদঘর্ম হয়ে যাচ্ছি, কিন্তু সবকিছু টানানা না হয়ে যাচ্ছে, নিজেদের যে দায়িত্বটা পালন করা দরকার সেই দায়িত্ব থেকে আমরা পিছিয়ে যাচ্ছি, ঠিকমতো পালন করছি না। এই পালনের জন্য আমি প্রকৃতপক্ষে অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করতে পারি না, তারা তো অন্তর্বর্তী সময়ের জন্য এসেছে, কিন্তু আমরা যারা দেশ চালক, যারা বিভিন্ন রাজনৈতিক দলের নামে দেশ চালাবো বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, টিকে আছি, তারা প্রকৃতপক্ষে সেভাবে এগিয়ে আসছে না। সবচেয়ে বড় একটা অসুবিধা হলো এই যে, ওই যে উদ্দেশ্যের কথা বললাম, নিশ্চয়ই রাজনীতিরও একটা উদ্দেশ্য আছে এ দেশে রাজনীতি করতে গেলে। সেই উদ্দেশ্য আমরা ছোটোবেলায় পৌরনীতিতে উদ্দেশ্য পড়েছি, রাজনীতির উদ্দেশ্য কি, শিক্ষকরা পড়াতেন, কিন্তু এখন দেখছি যে আমাদেরও ওই ছোটোবেলায় পড়া সেই উদ্দেশ্য ভুল হয়ে গেছে, রাজনীতিবিদদেরও সেই উদ্দেশ্যটা ভুল হয়ে গেছে, আমরা কোথায় দিয়ে শুরু করেছি আর কোথায় যেতে চাই। এইটাই প্রকৃতপক্ষে আমাদের দেশের অনগ্রসরতা বলুন, অথবা একটু খারাপ ভাষায় বলতে গেলে বলতে হয় যে সমাজ এবং দেশ পচে দুর্গন্ধ বেরোচ্ছে, এই দুর্গন্ধে নাকে রুমাল দেওয়া ছাড়া কোনো গতি নাই, এই দুর্গন্ধ সবার নাকে পৌঁছাচ্ছেও না, এর জন্য দায়ী। কিভাবে দুর্গন্ধটা বেরোচ্ছে? মূলত রাজনীতি পৌঁছে দেওয়াতে রাজনীতিবিদদের যে দায়িত্ব, যে কার্যাবলী, যে কাজগুলো তাদের করা দরকার, সমাজ সেবা করা দরকার, সমাজের উন্নতি করা দরকার, এইগুলো তারা ভুলেই গেছে। তারা এখন রাজনীতিকে একটা ব্যবসা হিসাবে তৈরি করে নিয়েছে। এই ব্যবসায় যে যত লাভবান হতে পারে সেই সাকসেসফুল, এইটাই মূল কথা। আমি আমার লেখা থেকে একটু পড়ে শোনাই। এসব পুস্তকি কথাবার্তা এদেশের রাজনীতিকরাও
হয়তো ভুলে গেছেন, মনকে প্রবোধ দিতে পারি না, তাই লিখি বলি। রাজনীতিকদের প্রধান কাজ হলো দেশের কল্যাণ করা, দেশের উন্নতি করা, জনগণের মঙ্গল সাধন করা এবং সে মতো আর যা কিছু দরকার সব কিছুই করা। কিন্তু বর্তমানে রাজনীতি একটা লাভজনক ব্যবসা এবং এই ব্যবসার সাথে আমরা যে কথা বলছি, যে কাজ করছি, বা ওই যে উদ্দেশ্যে যেটা শিখেছিলাম ছোটবেলায় পৌরনীতিতে, রাজনীতিবিদ বা রাজনীতিক দলের উদ্দেশ্য কি হবে সেটার কোনো মিল নেই। আমাদের ধান্দা হলো আলাদা, ধান্দাই আলাদা। এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু জেনেই আমাদের সমাজে এটা গা সওয়া হয়ে গেছে, আমাদের চৈতন্যোদয় হয় না। এ কারণেই এই পরিণতি। সরি। অন্তর্বর্তী সরকার অনেক সংস্কারের চেষ্টা করছে, কিন্তু আমার আপত্তি এখানে নয়। আমার আপত্তি হলো সংস্কার করার আগে দরকার প্রবলেমগুলো কোথায় কোথায়, ওই যে উদ্দেশ্যকে সামনে রেখে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই প্রবলেমগুলোকে অতিক্রম করা বা ওভারকাম করা বা অপনোদন করা বা কিভাবে মিটিগেট করা যায়, এটা করলেই আমার ধারণা এটা অধিক ফলপ্রসূ হতো। তো সেইটা কতটুকু হয় এটা দেখতে হবে। আমি ওই যে 166টার সমস্ত আইটেম আছে পড়েছি, পুরাটাই পড়েছি, কিন্তু অত আইটেম তো এখন মাথার মধ্যে আমার মনে নাই, মনে থাকারও কথা না। তবু দেখেছি কিছু কিছু আইটেম আমি ভেবেছিলাম যে তুলে ধরব। এর ভিতরে বেশ কিছু কথা আসবে এখানে, আমি একটু বলি। আমরা মূল যে রোগ, ওই যেটা বললাম যে রাজনীতি তার উদ্দেশ্য বিচ্যুত হয়ে গেছে, ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে, এজন্য মানুষ মারা যাচ্ছে ট্রেনের নিচে পড়ে। তো আমরা এই রোগটা নির্ণয় না করে রোগের জন্য দরকার হলো অ্যান্টিবায়োটিক দিয়া, একেবারে পুরা ডোজ। অথচ সেটা আমরা না দিয়ে আমরা কি করি, সাধারণত উপরে একটু মলম মালিশ করে রেখে চলে যায়, কিন্তু রোগ যে ভিতরে থাকা দরকার সেটা থেকেই যায়। তার কারণ আমরা কাগজে কলমে যত কথাই লিখি না কেন, রোগটা তো কাগজের না, মনে রোগ হলো মনে। এই মনের রোগ আমরা নিরাময় করি না। এই মনের রোগের জন্য আমাদের দরকার এর মেরামত। সেই মেরামতের জন্য এদেশে দরকার হলো মানুষকে সুশিক্ষিত করে গড়ে তোলা। শিক্ষা বলতে আমি কিন্তু লেখাপড়া বোঝাচ্ছি না, লেখাপড়া আলাদা আর সুশিক্ষা হলো আলাদা। সেই সুশিক্ষা আমাদের দেশে নাই, এবং এই শিক্ষার মধ্যে আবার আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং সামাজিক শিক্ষা। এই দুইটা কোনোটাই আমরা ভালোভাবে করছি না, ক্রমশ ভূতের মতো পিছনের দিকে চলে যাচ্ছে। এই হলো আমাদের মূল সমস্যা। এই দেখুন, আমি যদি উদাহরণ দিই, আজকে 8 মাস হয়ে গেল আমাদের অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। আমি জানি অনেক ক্ষেত্রেই এদের অপারগতা আছে, অপারগতার কারণও আছে। কারণ হলো যে সমাজ রেখে গেছে, যে রাজনৈতিক দল রেখে গেছে, কিংবা সরকারি যেসব কর্মকর্তা, সরকারি বিভাগ মন্ত্রণালয় রেখে গেছে, তার যেসব কর্মকর্তা কর্মচারী, তারা কিন্তু ঠিকমতো সাহায্য সহযোগিতা এই সরকারকে করছে না। কেন করছে না? সাইকোলজিক্যাল বিষয়। এই কয়েকদিন পরে তেরা চলে যাবে। ফলে এদেরকে না করে আমি যা আছি তাই, যাহা পূর্বং তাহাই পরং। এই কারণেই মূলত হলো অনেক ক্ষেত্রে কাজটা হচ্ছে না।
কিন্তু আমরা তো দেখছি যে অন্তর্বর্তী সরকার বিদেশ নীতির ক্ষেত্রে অনেকটা সফল কাম হয়েছে। নইলে আমাদের পার্শ্ববর্তী দেশ এতদিন তাদের দাস যেহেতু ক্ষমতাচ্যুত এবং তাদের ঘরে যে বসে আছে, আমাদের পিঠের চামড়া উঠিয়ে ফেলতো বিভিন্নভাবে, বিভিন্ন দেশে যায় অপবাদ ছড়িয়ে উঠিয়ে ফেলতো। সেখান থেকে আমরা বেঁচে গেছি, অনেক ভালো আছি সেদিক থেকে। আর একটা বিষয় যেটা আমরা কম বলছি খুব, সেটা হলো আমি যতটুকু বুঝি এই 24-এর শেষ থেকে 25-26 সালটা এদেশে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেই দুর্ভিক্ষের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছে। আপনারা জানেন আমাদের এখন রিজার্ভের পরিমাণ অনেক বেশি, শুধু বেশি নয়, এটা কিন্তু অনেক খরচ করার পরেই বেশি। পতিত সরকার কি করেছিল, ঋণ করে খেয়েছে, শুধু তাই নয়, ঋণের অনেক কিস্তি বাকি পড়ে গিয়েছিল, ওভারডিউ হয়ে গিয়েছিল, দিতে পারছিল না, হাজার হাজার কোটি টাকা। এই সরকার কিন্তু ফান্ড থেকে সে হাজার হাজার কোটি টাকার ঋণের কিস্তি, বাকি পড়ার কিস্তি, ওভারডিউ যেটাকে বলি, সেটা কিন্তু দিয়েছে। আর একটা বিষয় দেখলেন, এই যে রমজানের দ্রব্যমূল্য বাড়লো না, আমরা কি বললাম, এই বাড়েনি, সরকার খুব ভালো, দেওতালি দেওতালি। আসলে কিন্তু সরকার পলিসি নির্ধারণ করেছে। এখানে ট্রেজারিতে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, সেই টাকা দিয়ে কী করেছে, আমরা যেটা এলসি খুলে বিদেশ থেকে আমদানি করতে পারছিলাম না, টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের ছিল না, সবই লুটপাট করে বেগমপাড়া বা অন্যান্য দেশে পাচার সারা। এইটা এরা সংহত করতে পেরেছে, ফলে এরা সাকসেস হয়েছে। অথচ সে কথাটা তো বলছি না, আমরা সমালোচনায় শুধু করছি। কিন্তু কোথায় যাওয়ার দরকার ছিল বা দরকার মানে হয়ে পড়েছিল আমাদের পরিণতি, আর সেখান থেকে এই সরকার সেভ করেছে। এইটা যে এদের পাওনা, একটা বড় সেভ করেছে আমাদের জন্য, আমাদের দেশকে সেভ করেছে, এজন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। অথচ সেটা আমরা কতটুকু করছি আমাদের ভেবে দেখতে হবে। অবশ্য আমি সরকারের গুণগান করার জন্য এখানে দাঁড়াইনি, আমি বাস্তবতা তুলে ধরতে চাচ্ছি। তো আমি বলতে চাচ্ছি যে দেশের রাজনৈতিক দল আছে, এই দলগুলোর এই জিনিসগুলো ভেবে দেখা উচিত। তবে বিভিন্ন অফিস আদালতে, সেক্টর কর্পোরেশনে, বিভিন্ন বিধিবদ্ধ সংস্থায় যে দুর্নীতির আবহ বয়ে যাচ্ছিল, সেটা কিন্তু কমেনি, এমনকি কোথাও কোথাও দুর্নীতির পরিমাণটা বেড়ে গেছে। সেটার হয়তো সরকারকে জিজ্ঞেস করলে তার একটা ব্যাখ্যা দেবে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। তা আমরা যদি এই অবস্থায় হঠাৎ করে নির্বাচন করি, নির্বাচন করে নির্বাচন দাও ছেলের হাতের বায়না দিয়ে দিলাম, কিন্তু আমরা দেশের কিন্তু উন্নতি করতে পারবো না। আমরা নির্বাচন করব বটে, গণতন্ত্র হলো উন্নয়নের পূর্ব শর্ত, কিন্তু গণতন্ত্র মানেই উন্নয়ন নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। গণতন্ত্র মানেই উন্নতির একেবারে সেরা, মানে কি, তোরে লইয়া চাঁদের দেশে ঘর বানামু রে, তোরে ছাড়া বাসুম না রে, এ কোনো দিন হবে না। উন্নয়ন করতে গেলে রাজনীতিবিদদের উদ্দেশ্য চেঞ্জ করতে হবে, একত্রিত হতে হবে, কতকগুলো পয়েন্টে নতুন বাংলাদেশ গড়তে গেলে নতুনভাবে আসতে হবে, এসে লক্ষ্যে পৌঁছতে হবে, যে কথা আমি আগেই বলেছি। এটাই তো, এই নিয়েও এখানে গতদিন ওই লালনের একটা গান থেকে আমি এখানে বলছিলাম হলো, আবার একটু গেয়ে শোনাই, যত ভাঙা গলা হোক। পাবে সামান্য কি তার দেখা পাবে, সামান্য কি তার দেখা, বেদনায় যারে রূপে রেখা ওরে,
বেদনায় যারে রূপে রেখা পাবে, সামান্য কি তার দেখা পাবে, সামান্য কি তার দেখা। আমি বলতে চাচ্ছি নিশ্চয়ই কোথাও না কোথাও অসুবিধা হচ্ছে। দুর্নীতির মতো মরণঘাতী ব্যাধি ইচ্ছে করলে আমরা সম্পূর্ণ না পারলেও অন্তত 60 থেকে 70% কমিয়ে নিয়ে আসতে পারি। কিন্তু কমিয়ে আনতে গেলে কি করতে হবে? এই যে মহান রাজনীতিবিদ আছেন তারা আমাদেরই ভাই, তাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। তাদের মধ্যে অনেক গলতি আছে, তাদের মধ্যে ভালো লোকের সংখ্যা আছে কিন্তু খারাপের সংখ্যা অধিক। তাদের মানসিকতায় বললাম যে ব্যবসায়ী রাজনীতি লাভজনক একটা ব্যবসা রাজনীতি, সেটাই হলো আমরা নিমজ্জিত হয়ে গেছি, সেখান থেকে ফিরে আসতে হবে। আবার ফিরে আসারও আর একটা বিষয় আছে, আমরা ইচ্ছে করলে ফিরে আসতে পারি না, ইচ্ছে করলে ফিরে আসতে পারি না। যে দুধ ঘোলে রূপান্তর হয়ে গেছে সেই ঘোল থেকে আর মাখন পাওয়া যায় না। আমাদের দরকার ছিল যে অংশটা পচে গেছে সেই পচে দুর্গন্ধযুক্ত অংশটা কেটে কেটে ফেলে দেওয়া। প্রত্যেকটা রাজনৈতিক দল তার কর্মী তার সুযোগ্য নেতাদেরকে এরকমভাবে দল থেকে বের করে দিতে পারতেন। আর কিছু সুশিক্ষিত আদর্শবান লোক যারা দেশ সেবা করতে পারে ঠিক তাদেরকে সাথে নিয়ে রাজনীতিতে ভিড়াতে পারতেন, তাহলে কিন্তু দেশটা ভালো হয়ে যেত। কিন্তু আমরা কিন্তু সেটা করছি না। আপনারা লক্ষ্য করুন, আমরা করছি কি, সংস্কার করা দরকার একটা করে দাও, লিখে দাও, ওটা কাগজে কলমেই পড়ে থাকবে কিন্তু বাস্তবায়ন হবে না। যে বাস্তবায়নের কথাটা, কন্ট্রোলের কথাটা, নিয়ন্ত্রণের কথাটা বলছি, এর আগেরও বিভিন্ন লেখাতে আমি এই কথাগুলো বলেছি। হ্যাঁ, দুর্নীতি নিয়ে যে কথা আমি বলছি এই কথা ভাবতে গেলে এর আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটা জরিপ করে বলেছিল যে এদেশে যারা এমপি আছেন তখন মনে হয় সম্ভবত পতিত সরকারের সময়েই তাদের অধিকাংশ হলো দুর্নীতিবাজ। এটা আমরা বাস্তবেও দেখেছি, ভালো যে নাই কিন্তু সংখ্যাটা খুব কম। এই দুর্নীতি এখন যদি ধরুন আবার এমপি নির্বাচন হলো, ওরাই তো ঘুরে ফিরে আসবে, তোদের স্বভাবের পরিবর্তন তো সহজে হবে না। আগেই তো বললাম যে যেটা ঘোল হয়ে রূপান্তর হয়ে গেছে সেখান থেকে আর ছানা উঠিয়ে আবার দই বানানো বা ছানা উঠিয়ে এটা থেকে দুধে ফিরিয়ে নিয়ে আসা আর সম্ভব নয়। অথচ এরা বিভিন্ন এলাকায় যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বখরা নেবে, টাকার গন্ধ শুকবে। আর একটা বিষয় হয়, আপনারা সবাই জানেন, প্রত্যেকটা এলাকাতেই দোকান মালিক সমিতি, হাঁস মুরগির খামার সমিতি, নেশা প্রতিরোধ সমিতি, গাঁজাখোর সমিতি, সমিতির অভাব নেই, শত শত হাজার হাজার। সব সমিতি থেকে সন্ধ্যার পরে চলে আসে বিভিন্ন টাকার বান্ডিল। তারা নিজেরা কখনো তাদের ছোট ভাইটাই যারা থাকে তাদেরকে দিয়ে, কখনো নিজের কাছের লোককে দিয়ে, মামা ভাইদের দিয়ে গুনে গুনে টাকাগুলো নেয়। এটা আমার নিজে দেখা জিনিস। কিন্তু এই জিনিসগুলো কতটুকু বন্ধ হবে এবং এর জন্য সংস্কার কতটুকু করা হচ্ছে, আমার মনে হয় এই বিষয়গুলো দেখা দরকার। সংস্কার করলাম অনেক, কিন্তু ওই স্বাধীনতা যুদ্ধের সময় এক জায়গায় পালাতে গিয়েছিলাম অনেক দূর এক নদীর ভিতরে, সেখানে এক মৌলবী বলছিল যে তেলের নামে তেল গেল ফ্যাস করল না। তাই বললাম এটা আবার কি, তিনি আমাকে বুঝিয়ে বলেছিলেন, সেটা একদিন বলবো আপনাদেরকে। তা আসলে সংস্কার করলাম, অনেক কিছু করলাম, কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেশের যে বাঞ্ছিত লক্ষ্যে পৌঁছতে চাই সেই লক্ষ্যে পৌঁছতে গেলে যে পরিকল্পনা করা এবং ইমপ্লিমেন্ট করা সেটা সঠিক হলো না। কেন? ওই যে মানুষের স্বভাবের পরিবর্তন হলো না, এ কারণে।
এটা হলে খুব দুঃখজনক হবে। তার কারণ 24-এরই আমি বলি যে আংশিক বিপ্লব, এটাকে আবার একটু খারাপ ভাষায় ব্যবহার করি, আধা খেঁচড়া বিপ্লব। এই আধা খেঁচড়া বিপ্লব যদি সমাপ্ত না হয় তাহলে কিন্তু ফল ভালো আসবে না। তা আমি এখানে লিখেছিলাম যে যারাই রাজনীতি করবে তাদের দায়িত্ব এবং জবাবদিহিতা, এটা সংবিধানে উল্লেখ থাকবে এবং সেটা আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট সেটা নিয়ন্ত্রণ করতে পারে। কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে? প্রত্যেকটা এলাকায় কর্মকর্তা আছে, রাজনৈতিক নেতা, তাদের কর্মী আছে, তাদের লিস্ট থানাতে একটা থাকবে। থানা মানে ওদের নিজের সংগঠনের অফিসে একটা থাকবে, কেন্দ্রীয়ভাবে ওদের অফিসে একটা থাকবে, আর সরকার না, রাষ্ট্রের কাছে জমা থাকবে। যেই খারাপ কাজটা করবে কোনো নেতা বা কর্মী, সেইটা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনারা যদি প্রকৃতপক্ষে লক্ষ্যে পৌঁছাতে চান, আর যদি সুষ্ঠু সুন্দর রাজনৈতিক দল চান, এটা করতে হবে। এবং যে অন্যায় করেছে তাকে ওই আপনারা 10 দিনের জন্য 15 দিনের জন্য রাতের অন্ধকারে বহিষ্কার করলেন, আবার মনে মনে কবে এসে হাজির হয়ে গেল, কেউ আর জানে না, ওইটা খোঁজটা নেয় না কেউ। এইটা যেন না হয়। এটা কি হবে? আপনাদের যারা নেতা থাকবে তারা ওকে চিরদিনের জন্য বহিষ্কার করতে হবে, আর এই বহিষ্কারের যে করেছেন এই রিপোর্টটা সরকারের কাছে না, ওই যে বলছিলাম রাষ্ট্রের কাছে জমা দিতে হবে। আর ওকে ওই যে অন্যায় করেছে অন্যায়কারীকে রাষ্ট্রের আইনের কাছে সোপর্দ করতে হবে, বিচার বিভাগের কাছে সোপর্দ করতে হবে নিজের ইচ্ছেই। এখন ভেবে দেখুন আমাদের দেশের মহান রাজনীতিক নেতাদের মধ্যে কজন এটা করবেন? এটা করতে পারলে ভালো, না করতে পারলে জানবেন যে ওই তেলের নামে তেল যাবে কিন্তু ফ্যাস করবে না। বহুবার এরকম 24-এ যেমন বিপ্লব হয়েছে, এরকম বিপ্লবের জন্য আবার অপেক্ষা করতে হবে। কিন্তু আমাদের তো সময় খুব কম। আমার জীবন শুরু হয়েছিল তখন আমি যুবক হইনি, কৈশোর পেরিয়ে গিয়েছি প্রায়, তখন স্বাধীনতা যুদ্ধ। এ দেখেন পুরা জীবনটা আমার শেষ, নষ্ট। এখনো এক পা কবরে, কিন্তু আমি দেখে যেতে পারলাম না দেশের উন্নয়ন, প্রকৃত উন্নয়ন। আকাশ দিয়ে তো অনেক উন্নয়নই ভাসালাম, আমরা দেখে যেতে পারলাম না। তাহলে কন্ট্রোলিং সিস্টেমটা কেমন হবে? এই ধরনের প্রত্যেকটা দলের তার কর্মীদের লিস্ট তৈরি করে সেগুলা সরকার কাছে থাকবে। এবং ওই যে বললাম যে রাষ্ট্রের প্রধান যিনি, তিনি, তার নাম আমরা বলতে চাচ্ছি যে প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রধান থাকবেন। আমি চাই যে এদেশে প্রেসিডেন্ট শাসিত সরকার আপাতত 3টা টার্ম চলতে থাকে, আর এই প্রেসিডেন্টই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বসে সুন্দরভাবে যাতে দেশটা চলে, তাদের গুরুত্বের পর ভিত্তি করে, সংখ্যাগরিষ্ঠ আছে তাদের পরে ভিত্তি করে একটা জাতীয় সরকার তৈরি করুক, করে একটা লক্ষ্যকে সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাক। তো আমি যেহেতু শিক্ষক মানুষ, আমার চিন্তাধারা আপনাদের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ হবে আমি জানি না, তবে আমি মনে করি যে এইটাই আমাদের সঠিক পথ। এছাড়া নিজেদের মধ্যে পথ যদি আবার ভুলে যায় অথবা যদি আবার ডিরেইলড হয়ে যায়, তাহলে এ দেশের অবস্থা ওই রোহিঙ্গাদের মতো। রোহিঙ্গাদের কি হচ্ছে? কোনো দেশ থেকে বিতাড়িত হয়ে জমির আল বেয়ে মাথায় হাঁড়ি পাতিলের বোঝা নিয়ে হেঁটে চলে অন্য দেশে এসে আশ্রয় নিতে হচ্ছে। কেমন হতে পারে এই স্বাধীন সার্বভৌম একটা দেশ ভবিষ্যতে যে এমনটি হবে না এই দেশ, এটা বলা খুব কঠিন। এটা নিয়ে ভাবা দরকার আছে। এই জিনিসগুলো ভাবার জন্য আমি সংশ্লিষ্ট পক্ষকে অনুরোধ করব।
আর কী বা বলবো, দেরি হয়ে যাচ্ছে, সময়টা বেশি চলে যাচ্ছে। আমি কোনো ভনিতা না করে সোজাসুজি কথা বলতে চাচ্ছি যে আইনের প্রতি রাজনীতিবিদদের শ্রদ্ধা থাকবে এবং তার কর্মী বাহিনী, নেতা অসংখ্য, প্রত্যেক এলাকায় প্রত্যেক জেলায় বিভাগে নেতা আছে, তাদের প্রতি নিয়ন্ত্রণ থাকবে। নেতার যদি নিয়ন্ত্রণ না থাকে, তারা যা করবে সেটাই। কেন? যদি আজকে আমি ওই নেতা ওই কর্মীদেরকে বলে এই তোমরা খারাপ কাজটা করো না, তাহলে তারা রাজনীতি ছেড়ে দেবে। এ একটা ভয় আমাদের দেশে, একটা ভয়। তার কারণ ওরা এসেছেই মেরে খাওয়ার জন্য। যে মেরে খেতে বাধা দিব, তখন তারা রাজনীতি ছেড়ে দেবে। এই ভয়ে ভীত হওয়ার কোনো কারণ আমি দেখি না। শিক্ষক মানুষ তো, আমি দেখি না। তার কারণ এ দেশে তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ মধ্যে ভালো ভালো ছেলে মেয়ে প্রচুর আছে, তারা সেখানে আসবে, তারা আদর্শের সৈনিক। কিন্তু মেরে খাওয়া, নীতিহীন, চরিত্রহীন এই ধরনের নেতা কিংবা কর্মী আপনাদের থাকার দরকার নাই। এটা থাকলেই বরং ডিস্টার্বই হবে, ভালো থাকতে পারবেন না। এটা দলের যেসব প্রধান কমিটি আছে, বড় বড় কমিটি আছে, তারা বসে এই জিনিসগুলো ভেবে দেখতে পারেন। এই বুঝ আমাদের নেতাদের মধ্যে যত তাড়াতাড়ি আসবে, দেশটা তত তাড়াতাড়ি সমৃদ্ধ হবে। আর আমাদের যদি নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোনো গোলযোগ থাকে, অভ্যন্তরীণ কাদা ছোড়াছড়ি, এটা আমাদের মধ্যে আছেই, এতে আমাদের যে শত্রুপক্ষ তারাই লাভবান হবে ছাড়া আমাদের ব্যক্তিগতভাবে কোনো লাভ হবে না, এ দেশের কোনো লাভ হবে না। এইটা আমাদের মন মানসিকতা হয়ে গেছে তো অন্যরকম। রাজনীতিবিদদের শুধু তাই নয়, রাজনীতিবিদ ছাড়াও ওই যারা বিভিন্ন সরকারি দপ্তরে, অধিদপ্তরে বড় বড় কর্মকর্তা হিসেবে কাজ করে বা বিভিন্ন কি বলবো এদেশ রক্ষার বিভিন্ন বাহিনীতে কাজ করে, আমাদের মধ্যে একটা জিনিস দেখা দিয়েছে, সেটা হলো নীতিহীনতা। এবং এটাকে বলে আমরা ভোগবাদী জীবন। এটা নিয়ে কথা বলতে গেলে আবার অনেক কথা চলে আসে। তার তুলনায় আমি বরং ওই লালন দিয়ে, যেহেতু আজকে একটা শুরু করেছিলাম, লালনেরই একটা ছোট্ট করে গান গেয়ে আজকে মধ্যে ইতি টানি। গানটা হলো এরকম: জানি মলে পাবে বেহেশত খানা, আসলে তো মন মানে না, বাকির আশায় নগদে পাওনা, বাকির আশায় নগদে পাওনা, কে ছাড়ে এ ভুবনে সহজে মানুষ, ভোজে দেখে না রে মন দিব্য জ্ঞানে, সহজে মানুষ ভোজে দেখে না রে মন দিব্য মানে। ওমর খৈয়ামও এই নিয়ে তার রুবায়াতে অনেক কথা লিখেছে, এগুলো আর একদিন বলবো। কিন্তু আসলে ওই যে এখনই পেতে হবে, ভবিষ্যতে কবে বেহেশত পাবো সে অপেক্ষায় থাকার মতো সময় নেই, এগুলো হলো ভোগবাদ। এই ভোগবাদ থেকে যতক্ষণ আমরা রাজনীতিবিদরা ফিরে না আসবো, জাতির কল্যাণে কাজ না আসবো নিজের ত্যাগ করে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভুগতেই হবে। এই জন্যেই এর কারণ অনুসন্ধান ওই 166টাই হতে হবে তা নয়, এর কমও হতে পারে। এর সাথে নতুন কিছু জবাবদিহিতা এবং দায়বদ্ধতা যোগ্য করা দরকার হতে পারে। এই জিনিসগুলো ভেবে আমাদের সংস্কারকরা কাজ করুক, এটাই আমার প্রত্যাশা। তো আজকের মতো খোদা হাফেজ, আগামী দিন আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।